গুড মর্নিং এভরিবডি। আশা করছি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের গত সেকেন্ড টার্ম পরীক্ষার পরে ক্লাস শুরু হয়েছিল। গত ফার্স্ট ক্লাস একটা করেছি, প্রথম ক্লাসটা হয়েছে। আজকে তোমাদের দ্বিতীয় ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমাদের এই সেকেন্ড টার্ম এক্সামের পরে যে টপিকটা শুরু হয়েছিল সেই টপিকটা তোমরা প্রত্যেকে হয়তো জানো। সেই টপিকটাকে নিয়ে আজকে একটু আবার আলোচনা করি, তারপরে এগিয়ে যাওয়ার চেষ্টা করব আমরা। তো গত এই চ্যাপ্টারে বা গত ক্লাসে যেটুকু আলোচনা হয়েছিল সেটুকু হচ্ছে সমুদ্রের নিচের জীবন। এই টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম এবং সমুদ্রের নিচে কী কী ধরনের জীব বা কী ধরনের প্রাণী উদ্ভিদ থাকতে পারে সেগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। এবং আরও আলোচনা করেছিলাম যে বায়োলুমিনেসেন্ট জীব বা কোন কোন ধরনের জীবদেরকে বায়োলুমিনেসেন্ট জীব বলে, বায়োলুমিনেসেন্স অ্যাকচুয়ালি কি সেগুলো সম্পর্কে, তাদের কিছু এক্সাম্পল, বা সমুদ্রের নিচে কি যন্ত্র নিয়ে বা কোন যানবাহন নিয়ে যাওয়া যায় সেগুলো সম্পর্কে আমরা বলেছিলাম। এবং সমুদ্রের নিচের কয়েকটা স্তরের নাম, এপিপ্লাজিক, মেসোপ্লাজিক, অ্যাবাইসোপ্লাজিক, এভাবে আমি কয়েকটা স্তরের নামগুলো বলেছিলাম। তোমাদের প্রত্যেকেই গত ক্লাসটা করেছিলে। তো আজকে আবার তার পরবর্তী অংশ থেকে বায়োলুমিনেসেন্ট, যেটা তোমাদের টেক্সট বইয়ে বায়োলুমিনেসেন্স রয়েছে 254 নম্বর পেজে, ঠিক 254 নম্বর পেজের বায়োলুমিনেসেন্স এই টপিকটা গত ক্লাসে করিয়েছিলাম। তার পরবর্তী অংশটাই আজকে আমরা শুরু করব। তো পরবর্তী টপিক যেটা রয়েছে সেটা হচ্ছে প্ল্যাঙ্কটন। কি রয়েছে? প্ল্যাঙ্কটন সম্পর্কে রয়েছে। তো আগে আমাদেরকে জানতে হবে এই প্ল্যাঙ্কটনটা কি এবং এই প্ল্যাঙ্কটনের কাজ কি, গুরুত্ব কি, এবং প্ল্যাঙ্কটন কত ধরনের, শ্রেণীবিন্যাস, সেগুলো সম্পর্কে জানতে হবে। এবং কিছু কিছু প্ল্যাঙ্কটনের এক্সাম্পল, উদাহরণ সহ তাদের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমাদেরকে জানা খুবই দরকার বা খুবই প্রয়োজন। ঠিক আছে? তো আজকে যে টপিকটা শুরু করতে চাইছি সে টপিকটা হচ্ছে প্ল্যাঙ্কটন। কি নিয়ে? শুধুমাত্র প্ল্যাঙ্কটন নিয়ে। তো প্ল্যাঙ্কটন শব্দটা আগে কোথা থেকে এসছে সেই সম্পর্কে আজকে আমাদের আগে প্রথমত জানা দরকার যে অ্যাকচুয়ালি প্ল্যাঙ্কটনটা কি। প্ল্যাঙ্কটনটা হচ্ছে যে একটা গ্রিক শব্দ প্ল্যাঙ্কটন, যার অর্থ হচ্ছে ওয়ান্ডারিং। কি? প্ল্যাঙ্কটন কথার অর্থ হচ্ছে ওয়ান্ডারিং। ওয়ান্ডারিং মানে হচ্ছে ভেসে ভেসে বেড়ানো। যার জলের মধ্যে এমন কিছু কিছু জীব রয়েছে যারা জলের স্রোতের অভিমুখে, জলের স্রোতের সাথে সাথে ভেসে বেড়ায়। এরকম কিছু কিছু জীব যারা আণুবীক্ষণিক হয়। কেমন হয়? আণুবীক্ষণিক হয়, বা কিছু কিছু আণুবীক্ষণিক থাকা সত্ত্বেও আবার কিছু কিছু প্ল্যাঙ্কটন রয়েছে যাদেরকে খালি চোখে দেখা যায়। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে সেটা এককোষী হতে পারে বা বহুকোষী হতে পারে, তবে বেশিরভাগ প্ল্যাঙ্কটনই এককোষী। তাহলে আমরা ডেফিনেশন হিসেবে, সংজ্ঞা হিসেবে বলতে পারি যে জলের মধ্যে থাকা এককোষী আণুবীক্ষণিক বা খালি চোখে দেখা যায় দৃশ্যমান এরকম কিছু জলজ জীব, এরকম কিছু জলজ জীব যারা জলের স্রোতে ভেসে বেড়ায়, যারা জলের স্রোতে ভেসে বেড়ায় বা জলের স্রোতের টানে ভেসে বেড়ায় এবং জলে মধ্যে বা জলীয় বাস্তুতন্ত্রে একটা গুরুত্বপূর্ণ খাদ্য হিসাবে বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই সমস্ত প্ল্যাঙ্কটনদেরকে, মানে সেই সমস্ত জীবদেরকে বলা হয় প্ল্যাঙ্কটন। কি বলা হয়? প্ল্যাঙ্কটন। তাহলে আমরা প্ল্যাঙ্কটনের ডেফিনেশনটাকে আবার আমরা রিপিট করছি যে এককোষী আণুবীক্ষণিক বা খালি চোখে দৃশ্যমান যে সমস্ত জলজ জীব, যে সমস্ত জলজ জীব জলের স্রোতে ভেসে বেড়ায়, যারা এককোষী আণুবীক্ষণিক হতে পারে বা খালি চোখে দেখা যেতে পারে, জলীয় বাস্তুতন্ত্রে যাদের গুরুত্ব অপরিসীম বা যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেই সমস্ত জীবদেরকে বলা হচ্ছে প্ল্যাঙ্কটন। তার মানে এবার প্ল্যাঙ্কটনগুলো আণুবীক্ষণিক হতে পারে বা দৃশ্যমান হতে পারে। তাহলে একটা বৈশিষ্ট্য আমরা পেলাম, যা প্ল্যাঙ্কটনের বৈশিষ্ট্য হচ্ছে সেটা দৃশ্যমান হতে পারে বা আণুবীক্ষণিক হতে পারে। এটা একটা বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য কি? 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে প্ল্যাঙ্কটনটা সবসময় জলের স্রোতে ভেসে বেড়াবে। জল যেদিকে যাবে, জলের স্রোত যেদিকে হবে, সেই জলের স্রোতে স্রোতে সে প্ল্যাঙ্কটনটা ভেসে বেড়াবে। তাহলে এগুলো হচ্ছে কার বৈশিষ্ট্য? না তো এই প্ল্যাঙ্কটনদের বৈশিষ্ট্য। আরও একটা অন্যতম বৈশিষ্ট্য আমরা এই ডেফিনেশন থেকে বলতে পারি যে জলীয় বাস্তুতন্ত্রে এই প্ল্যাঙ্কটনদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে এগুলো হচ্ছে কার? প্ল্যাঙ্কটনদের বৈশিষ্ট্য। এগুলো আলোচনা করতে আমরা পারি বা লিখতে পারি। যদি এইভাবে কোশ্চেন আসে তাহলে আমরা সেইভাবে লেখা রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। এবার আমরা দেখব যে অ্যাকচুয়ালি প্ল্যাঙ্কটন কথাটার অর্থ কি। প্ল্যাঙ্কটন কথাটার অর্থ আগেই বলেছি ওয়ান্ডারিং। ওয়ান্ডারিং মানে ভেসে বেড়ানো, মানে যারা ভেসে ভেসে বেড়াবে তাদেরকে হচ্ছে, তাদের কি বলা হচ্ছে? বলা হচ্ছে ওয়ান্ডারিং। কি বলা হচ্ছে? ওয়ান্ডারিং। বোঝা গেল? এইবার আমাদেরকে মনে রাখতে হবে যে এই প্ল্যাঙ্কটন অ্যাকচুয়ালি কত রকমের। এই প্ল্যাঙ্কটন 2 ধরনের। কত ধরনের? 2 ধরনের। এই প্ল্যাঙ্কটন গঠন ও কাজ অনুসারে, প্ল্যাঙ্কটনদের গঠন ও কাজ অনুসারে প্ল্যাঙ্কটনদেরকে 2টি শ্রেণীতে ভাগ করা হয়। একটা হচ্ছে কি? একটা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, একটা হচ্ছে জুপ্ল্যাঙ্কটন। একটা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, একটা হচ্ছে জুপ্ল্যাঙ্কটন। ফাইটো কথাটা গ্রিক শব্দ, ফাইটোস থেকে এসেছে। ফাইটো কথাটা, ফাইটোস গ্রিক শব্দ ফাইটোস থেকে এসেছে।
ফাইটো কথাটা গ্রিক শব্দ ফাইটোস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে উদ্ভিদ, যার অর্থ হচ্ছে উদ্ভিদ। তাহলে প্লাঙ্কটন সেই সমস্ত প্লাঙ্কটন যারা ন্যাচারালি কি টাইপের, উদ্ভিদ টাইপের, সেই সমস্ত প্লাঙ্কটনদেরকে বলছি আমরা উদ্ভিদ প্লাঙ্কটন বা ফাইটো প্লাঙ্কটন। কি বলছি আমরা, যে সমস্ত প্লাঙ্কটনগুলো বৈশিষ্ট্যগুলো উদ্ভিদের মতো সেই সমস্ত প্লাঙ্কটনদেরকে আমরা বলছি ফাইটো প্লাঙ্কটন। ফাইটো কথাটা গ্রিক শব্দ ফাইটোস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে উদ্ভিদ, যার অর্থ হচ্ছে উদ্ভিদ। তো এরা সাধারণত এই ফাইটোস কথাটার অর্থ যেহেতু উদ্ভিদ বলছি, তো উদ্ভিদের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। কথা বোঝা গেল? তাহলে উদ্ভিদরা কি করে, মেন বৈশিষ্ট্য উদ্ভিদ এবং প্রাণীদের মধ্যে কি বৈশিষ্ট্য, মেন পার্থক্য কি না, তো উদ্ভিদরা স্বভোজী, প্রাণীরা পরভোজী। উদ্ভিদরা স্বভোজী, প্রাণীরা পরভোজী। উদ্ভিদরা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে, প্রাণীরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, সুতরাং প্রাণীরা পরভোজী এবং উদ্ভিদরা স্বভোজী। উদ্ভিদরা স্বভোজী কেন, কারণ তারা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। ইংলিশে বলা হয় অটোট্রফ। কি বলা হয়, অটোট্রফ, অটোট্রফিক জীব বা অটোট্রফিক মানে অর্গানিজম আমরা বলতে পারি। তো যারা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে তারা হচ্ছে স্বভোজী, তারা হচ্ছে স্বভোজী। তো নিজেদের খাদ্য নিজেরা কিভাবে তৈরি করে, তো আমরা প্রত্যেকেই জানি, ক্লাস 7-এ পড়ে এসেছি যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদরা, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদরা পরিবেশের অক্সিজেন, মাটির নিচে জল, মাটির নিচে জল, পরিবেশের অক্সিজেন পরিবেশের কার্বন ডাইঅক্সাইড, পরিবেশের কার্বন ডাইঅক্সাইড, মাটির নিচে জল এবং সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে কারা, না তো সবুজ উদ্ভিদরা। এবং সবুজ উদ্ভিদরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে সরল শর্করা গ্লুকোজ উৎপন্ন করে এবং এই গ্লুকোজটা ওদের যাবতীয় ক্রিয়াকলাপে সহযোগিতা করে, এইটুকু আমরা জানি। তা যেহেতু এরা ফাইটোপ্ল্যাঙ্কটন, যেহেতু এদের বৈশিষ্ট্যটা, এদের নেচারটা উদ্ভিদের মতো, সুতরাং এরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন করতে পারে। তাহলে খাদ্য উৎপন্ন করে কিভাবে, এরা জলজ যেহেতু প্রাণী, তাহলে জলের মধ্যে সূর্যের আলো পৌঁছাচ্ছে, যতদূর সূর্যের আলো পৌঁছাচ্ছে ততদূর পর্যন্ত এদের দেখা যাচ্ছে, কারণ সূর্যের আলো যদি না পৌঁছায় তাহলে ওরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। সূর্যের আলো, পরিবেশের কার্বন ডাইঅক্সাইড এবং যেহেতু ওরা জলের মধ্যে রয়েছে, সেখান থেকে জল নিয়ে শোষিত করে, জলটাকে শোষণ করে, জল এবং কার্বন ডাইঅক্সাইড এবং সূর্যের আলোর উপস্থিতিতে আরো অন্যতম একটা রঞ্জক পদার্থ যেটার নাম হচ্ছে ক্লোরোফিল। সবুজ উদ্ভিদের মধ্যে একটা ক্লোরোফিল থাকে, ওই জন্য আমরা প্রত্যেকেই জানি যে সবুজ উদ্ভিদরা সবুজ কেন, তার মধ্যে কি রয়েছে, ক্লোরোফিল রয়েছে বলে। তার মানে এই ক্লোরোফিলের সহায়তায়, ক্লোরোফিলের সাহায্যে, সূর্যালোকের সাহায্যে কার্বন ডাইঅক্সাইড এবং জল এর রাসায়নিক বিক্রিয়া করে সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করে এবং সেই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন হয় এবং এই খাদ্যটা ওরা যাবতীয় ক্রিয়াকলাপে কাজে লাগায়। তার মানে এটা হয়ে যাচ্ছে কি, ওদের স্বভোজী উদ্ভিদ, ওরা নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে, এরা উদ্ভিদের মতো আচরণ করে, ওই জন্য এদেরকে বলা হয় ফাইটোপ্ল্যাঙ্কটন। ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটনের মধ্যে পার্থক্য কি, মেন পার্থক্য হয়ে যাচ্ছে জুপ্ল্যাঙ্কটনের মধ্যে, জুপ্ল্যাঙ্কটন হচ্ছে প্রাণীজ মানে প্রাণীদের মতো আচরণ করে, প্রাণীদের মতো, প্রাণীজ প্ল্যাঙ্কটন বলা হয়েছে তাদেরকে। তাহলে এরা কেমন, জু কথাটা এসেছে জুন থেকে, মানে ZOON, জুন, এটাও গ্রিক শব্দ, জুন থেকে এসেছে, যার অর্থ হচ্ছে প্রাণী, যার অর্থ হচ্ছে প্রাণী। তাহলে এই প্রাণী আর ওরা হচ্ছে উদ্ভিদ। তাহলে ফাইটোস কথার অর্থ হচ্ছে উদ্ভিদ এবং জুন কথার অর্থ হচ্ছে প্রাণী, জুপ্ল্যাঙ্কটন ফাইটোপ্ল্যাঙ্কটন। তাহলে বোঝা যাচ্ছে ওরা ন্যাচারালি উদ্ভিদের মতো আর জুপ্ল্যাঙ্কটন ন্যাচারালি অ্যানিম্যালের মতো। তাহলে এরা হচ্ছে প্রাণীদের মতো। তাহলে প্রাণীরা কি করতে পারে না, নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, সো এরাও নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। তাহলে এরা নিজেরা যেহেতু নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, সুতরাং এরা কোথা থেকে খাদ্য গ্রহণ করবে, তাহলে এরা অন্য কারোর উপর নির্ভর, নিজেদের খাদ্য গ্রহণের জন্য অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট। আমরা যেমন মানুষরা সবুজ উদ্ভিদের উপর ডিপেন্ডেন্ট, আমরা নিজেদের খাদ্য নিজেরাই রান্না করে খাই, কিন্তু আমরা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারি না। আবার কেন বলছি, কেন আমরা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারি না, কারণ আমরা সব কিছু মেকিং করি, আমরা রান্নাটাকে, খাবারটাকে রান্না করে মেকিং করে খাবারের জন্য উপযোগী করে তুলি, বাকি কিন্তু আমরা নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারি না, কারণ আমরা চাল তৈরি করতে পারি না, সালোক সংশ্লেষ তৈরি করতে পারি না, তখন আমাদের ধান, গম, ভুট্টা এদের উপর নির্ভর করতে হয়। শাকসবজি, আলু, ফল, ফুল ইত্যাদি যাবতীয় কিছু সবকিছু কিন্তু উদ্ভিদের উপর ডিপেন্ডেন্ট, সবকিছু উদ্ভিদ জাতীয় খাদ্য আমরা খাচ্ছি, কিছু প্রাণীজ খাদ্য খাচ্ছি যেমন দুধ। তাহলে আমরা নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারছি না, সো আমরা হচ্ছি পরভোজী, আমরা হচ্ছি পরভোজী। এটাকে হেটারোট্রফিক বলা হয়, অটোট্রফিক, হেটারোট্রফিক। যারা নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে অটোট্রফিক, যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না তারা হেটারোট্রফিক।
কথা বোঝা গেল? তাহলে এইরকমভাবে আমাদেরকে মনে রাখতে হবে জুপ্লাঙ্কটন কি এবং ফাইটোপ্লাঙ্কটন কি, জুপ্লাঙ্কটনের বৈশিষ্ট্য, ফাইটোপ্লাঙ্কটনের বৈশিষ্ট্য সম্পর্কে আমাদেরকে মনে রাখতে হবে। এবার আমরা শুধু দেখে নেব যে একটা এই যে প্লাঙ্কটনগুলো আমরা বললাম, এই প্লাঙ্কটনদের অ্যাকচুয়ালি গুরুত্বটা কি। কিছু কিছু এক্সাম্পল আমরা দেব, যেমন উদ্ভিদ প্লাঙ্কটনের ক্ষেত্রে বা ফাইটোপ্লাঙ্কটনের ক্ষেত্রে উল্লেখযোগ্য যেমন হচ্ছে কেল্প বলতে পারো, ডায়াটম বলতে পারো, তারপরে ডায়োফ্লাজেলেটেড, হ্যাঁ ডাইনোফ্লাজেলেটেড, একটা হচ্ছে ডায়াটম, একটা হচ্ছে ডাইনোফ্লাজেলেটেড, এই দুটো, এবং কেল্প এগুলো হচ্ছে সামুদ্রিক বা জলজ ফাইটোপ্লাঙ্কটন। এবং জুপ্লাঙ্কটনের মধ্যে যদি বলি উদাহরণ, তাহলে জুপ্লাঙ্কটনের মধ্যে অন্যতম উদাহরণ হয়ে যাচ্ছে সাইক্লপস, ডাফনিয়া, ক্রাস্টেসিয়ান লার্ভা ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত হচ্ছে জুপ্লাঙ্কটন। এরা হচ্ছে আণুবীক্ষণিক এবং এদেরকে আণুবীক্ষণিক হতে পারে বা এদেরকে দৃশ্যমান হতে পারে, খালি চোখে দেখা যেতে পারে। কিন্তু ফাইটোপ্লাঙ্কটনগুলো ম্যাক্সিমামটাই কেমন হয় না, তো আণুবীক্ষণিক হয়। কেমন হয়? আণুবীক্ষণিক হয়। বুঝা গেল আমার কথা? এবার আমরা দেখবো যে ফাইটোপ্লাঙ্কটন বা জুপ্লাঙ্কটন, এক কথায় প্লাঙ্কটনদের গুরুত্বটা কি। এদের ফাইটোপ্লাঙ্কটন বা জুপ্লাঙ্কটন এদের বিশেষভাবে আলাদা আলাদা করে ভূমিকা রয়েছে, আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। যেমন ফাইটোপ্লাঙ্কটন কি করে? জলের বাস্তুতন্ত্রের উৎপাদক হিসেবে কাজ করে, কারণ জলজ বাস্তুতন্ত্রের সবচেয়ে নিম্ন স্তরে, উৎপাদকের স্তরে বা উৎপাদকের শ্রেণীতে রয়েছে এই ফাইটোপ্লাঙ্কটন। এরাই জলের মধ্যে থাকা যাবতীয় যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে খাদ্য উৎপন্ন করছে, এই খাদ্যটা এরা সরবরাহ করে। তাহলে এরা মুখ্য ভূমিকা পালন করে উৎপাদক হিসাবে, জলজ বাস্তুতন্ত্রের মুখ্য ভূমিকা পালন করে কি হিসাবে? উৎপাদক হিসাবে। এরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি করে? খাদ্য উৎপন্ন করে। কথা বোঝা গেল? এবার এটা ছাড়া যদি আমরা বলি আরো কিছু বলা যায়, যেমন ধরো কিছু কিছু ফাইটোপ্লাঙ্কটন রয়েছে, বিশেষ করে ডায়াটম রয়েছে, বিশেষ করে ফাইটোপ্লাঙ্কটন যারা এই ডায়াটম উল্লেখযোগ্য একটা ফাইটোপ্লাঙ্কটন, যে সমুদ্রের যে সমস্ত জায়গাগুলোতে এই ডায়াটমের সংখ্যা বেশি পরিমাণে থাকে বা জলজ পরিবেশে যে পরিবেশে ডায়াটমের সংখ্যা বেশি থাকে, সেই সমস্ত এলাকাতে পরীক্ষা করে দেখা গিয়েছে বা পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে সেই জায়গাগুলোতে ভারতীয় যে পেট্রোলিয়াম যে সম্পদ, পেট্রোল জাতীয় যে তেল, সেই তেলের উৎপাদন বা তেলের ওখানে সঞ্চয় স্থল, যে জায়গায় তেলের খনি রয়েছে সেই জায়গাগুলোতে, সমুদ্রের নিচে যে জায়গাগুলোতে তেলের খনি রয়েছে সেই জায়গাগুলোতে এই ডায়াটমরা বেশি পরিমাণে পাওয়া যায়। তার মানে এরা কি করে না, তো তেলের এরা পেট্রোলিয়ামের সঞ্চয় ক্ষেত্রগুলিকে নির্দেশ করছে এই ডায়াটম। এটা এক ধরনের ফাইটোপ্লাঙ্কটন। কথা বোঝা গেল? নেক্সট, পরিবেশে যে কার্বন, সেই কার্বনের যে ভারসাম্য রাখে বা দূষণ নির্দেশক রূপে কাজ করে এই ফাইটোপ্লাঙ্কটন। আমরা প্রত্যেকেই জানি যে আমরা মানুষরা, প্রাণীরা কার্বন ডাইঅক্সাইডকে ত্যাগ করি এবং সেই কার্বন ডাইঅক্সাইড পরিবেশে ছড়িয়ে গিয়ে পরিবেশটাকে দূষিত করতে পারে। এবং এই কার্বন ডাইঅক্সাইড যদি এই ডায়াটমরা বা এই ডাইনোফ্লাজেলেটেডরা, এক কথা ফাইটোপ্লাঙ্কটনরা না শোষণ করে, তাহলে কিন্তু এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ পরিবেশে এতটাই বেড়ে যাবে যে পরিবেশে বায়ু দূষিত হয়ে বিভিন্ন প্রাণীরা মারা যাবে। কথা বোঝা গেল? তার মানে যে কার্বন ডাই অক্সাইডের যে ভারসাম্য সেটাকে নিয়ন্ত্রণ করে এই সমস্ত ফাইটোপ্লাঙ্কটনরা। আবার জুপ্লাঙ্কটনরা কি করে? জলে বড় বড় মাংসাশী প্রাণী যারা রয়েছে, জলে তো আর শুধুমাত্র ফাইটোপ্লাঙ্কটন জুপ্লাঙ্কটন থাকে না, জলজ প্রাণী রয়েছে, মাছ ছোট থেকে বড় অনেক ধরনের মাছ আমরা দেখতে পাই। তো এই বড় ধরনের মাছগুলো আবার এই জুপ্লাঙ্কটনদেরকে খাদ্যরূপে গ্রহণ করে এবং খাদ্য শৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মানে ডায়োফ্লাজেলেটেড বা ডায়াটম এরা হচ্ছে কি? এরা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। তাহলে ফাইটোপ্লাঙ্কটনদেরকে খাচ্ছে জুপ্লাঙ্কটনরা এবং জুপ্লাঙ্কটনদেরকে খাচ্ছে বড় বড় মাছরা, ছোট ছোট মাছদেরকে আবার বড় বড় মাছরা খাচ্ছে। তাহলে এইভাবে একটা খাদ্য শৃঙ্খলের ধারা বজায় থাকছে। তবে যদি ফাইটোপ্লাঙ্কটন না থাকতো, যদি জুপ্লাঙ্কটন না থাকতো, তাহলে জলজ বাস্তুতন্ত্রের মুখ্য স্তর, প্রধান স্তর, উৎপাদকের স্তরগুলো মার খেয়ে যেত। সুতরাং এই জলজ পরিবেশের যে খাদ্য শৃঙ্খল সেটা বজায় থাকতো না। কথা বোঝা গেল? তাহলে আমরা বড় বড় মাছও পেতাম না, মাছও খেতে পেতাম না। তাহলে এগুলো হচ্ছে গুরুত্ব। বোঝা গেল? এবার আমরা কিছু নিয়ে আলোচনা করব, যেমন বিশেষ করে কয়েকটি জুপ্লাঙ্কটন নয়, কয়েকটি ফাইটোপ্লাঙ্কটন নিয়ে আজকে আমরা আলোচনা করব। পরবর্তীতে আমরা জুপ্লাঙ্কটন নিয়ে আলোচনা করব। কথা বোঝা গেল? তাহলে আমরা কিছু ফাইটোপ্লাঙ্কটন নিয়ে আলোচনা করি। যেমন ধরো ডায়াটম একটা, তারপরে যেমন ধরো একটা ডাইনোফ্লাজেলেটেড বা ফ্লাজেলেটস, সেটা একটা ডাইনোফ্লাজেলেটস, এটা একটা।
আবার আমরা বলতে পারি কেল্প কি, সেগুলো সম্পর্কে, অন্তত এই দুটো সম্পর্কে আজকে আমরা আলোচনা করি। তারপরে আজকে ক্লাসটা শেষ করব। আবার পরবর্তীতে আমি আগেই বলেছি, অনলাইনে ক্লাস চলাকালীন যদি অনলাইনে ক্লাস চলতে থাকে, তবে এইটুকু সমুদ্রের নিচের জীবন এই টপিকটুকু শেষ করার পরে একদিন একটা ভিডিও দেখাবো, শুধুমাত্র একটা ক্লাসে একটা ভিডিও দেখাবো। সেই ভিডিওতে সমুদ্রের নিচের এই জীবনের যে সমস্ত প্রাণীদেরগুলোর কথা বলা হচ্ছে, সমস্ত প্রাণীদের ভিডিওগুলো একটু অ্যানিমেশন করে বা এক জায়গায় একটা কম্প্যাক্ট ভিডিও তৈরি করা আছে আমার, সেই ভিডিওটা তোমাদের ভিডিওর লিঙ্কটা দেবো সেই সময়, কিন্তু এখন নয়, এখনও ইউটিউবে আপলোড করে নিই। ইউটিউবে যখন আপলোড করে দেবো ক্লাসের টাইমে সেটাকে লিঙ্কটা দেবো, একদিন শুধুমাত্র সেই লিঙ্কটা দেখে তোমরা ক্লাসটা করবে এবং তোমাদের বইয়ের সিলেবাস অনুযায়ী কতটুকু বোঝানো যাচ্ছে বা বুঝতে পারছো সেটা আমাকে তখন জানাবে। কথা বোঝা গেল? তো আজকে আলোচনা করছি শুধুমাত্র ডায়াটমস এবং এই ডাইনোফ্ল্যাজেলেটস সম্পর্কে। তোমরা রায়ো মার্টিন থেকে হোক বা আদার্স বই থেকে হোক, বা আমি অ্যাকচুয়ালি রায়ো মার্টিনটা থেকেই তোমাদেরকে ফলো করছি। রায়ো মার্টিনসটা এক্সট্রা অনেক কিছু লেখা থাকে, তো সুতরাং তোমরা যদি রায়ো মার্টিন থাকে তো রায়ো মার্টিন থেকে পড়তে পারো, আর যাদের রায়ো মার্টিন নেই তারা আমার এই কথাগুলো শুনে বা আমার এই ক্লাসটা দেখে তোমরা নোটস করতে পারো, ঠিক আছে? তো ডায়োটমস অ্যাকচুয়ালি কি? ডায়োটমস হচ্ছে একটা ফাইটোপ্ল্যাঙ্কটন। এই ফাইটোপ্ল্যাঙ্কটন এদের বৈশিষ্ট্য কি? ডায়োটমসের কিছু বৈশিষ্ট্য আমরা আজকে আলোচনা করবো, কারণ ফাইটোপ্ল্যাঙ্কটনের আলোচনা আমরা করে দিয়েছি অলরেডি। তাহলে এরা হচ্ছে প্রোটিস্টা গোষ্ঠীভুক্ত। তোমরা প্রত্যেকেই জানো, আগেগুলো পড়ে এসছো যে বিজ্ঞানী হৈটিকারের মতে প্রাণী রাজ্যকে 5টা ভাগে ভাগ করা হয়। কটা ভাগে? 5টা ভাগে ভাগ করা হয়। বিজ্ঞানী হৈটিকারের মতে প্রাণী রাজ্যকে 5টা ভাগে ভাগ করা হয়। মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি বা ফাঞ্জি, তারপরে হচ্ছে প্লান্টি এবং অ্যানিমিলিয়া, এই 5টি রাজ্যে ভাগ করা হয়। বিজ্ঞানী হৈটেক্কার প্রাণী রাজ্যকে ভাগ করেছিলেন। তো এই ডায়াটমরা এরা হচ্ছে এককোষী, এরা প্রোটিস্টার অন্তর্ভুক্ত। কোন রাজ্যের অন্তর্ভুক্ত পড়ছে? প্রোটিস্টার অন্তর্ভুক্ত। প্রধানত এরা সামুদ্রিক। এদের ডায়াটমরা কেবলমাত্র সমুদ্রেই পাওয়া যায়। এরা আণুবীক্ষণিক, এদেরকে খালি চোখে দেখা যায় না, এদেরকে দেখতে গেলে মাইক্রোস্কোপের প্রয়োজন হয়। মাইক্রোস্কোপের যত গুণ সম্পন্ন মাইক্রোস্কোপ হবে, যত প্রভেদন ক্ষমতাযুক্ত মাইক্রোস্কোপ হবে, তত এদেরকে বড় করে দেখা যাবে। কথা বোঝা গেল? খালি চোখে থেকে দেখতে পারবো না। এরা হচ্ছে আণুবীক্ষণিক, এরা প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত, এরা হচ্ছে সামুদ্রিক, এরা ফ্লাজেলা বিহীন, এরা হচ্ছে এদের ফ্লাজেলা থাকে না, এদের ফ্লাজেলা থাকে না। যে সমস্ত ফাইটোপ্ল্যাঙ্কটন খাদ্য উৎপাদনে মুখ্য ভূমিকা পালন করে তারাই হচ্ছে ডায়াটম। তাহলে কথা বোঝা গেল? তাহলে ডায়াটমরা কি? ডায়াটমরা খাদ্য স্তরে বা জলজ পরিবেশে মুখ্য ভূমিকা পালন করছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন করছে। এরা প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত, এরা সামুদ্রিক, এদের ফ্লাজেলা থাকে না, এরা আণুবীক্ষণিক। কথা বোঝা গেল? তারাই হচ্ছে ডায়াটম। এদের বৈশিষ্ট্য কি হতে পারে? ডেফিনেশন থেকে একই রকম বলেছিলাম, এককোষী, এককভাবে এরা কলোনি গঠন করে থাকে। এরা যেখানে বসবাস করে, এই ডায়াটমরা আলাদা একটা এক্সট্রা বৈশিষ্ট্য, যে ডায়াটম যেখানে থাকবে ওরা সংঘবদ্ধভাবে, দলবদ্ধভাবে এক জায়গায় থাকবে। তো বিশেষ করে আমরা জানি যেখানে যে ভারতবর্ষে বা ভারতীয় সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যে সমস্ত অঞ্চলগুলোতে পেট্রোলিয়ামের যে খনি, পেট্রোলিয়ামের যে মানে ক্ষেত্র রয়েছে, সেই ক্ষেত্রগুলোকে নির্দেশ করার জন্য এই ডায়াটমগুলো সেখানে গিয়ে বাসা বাঁধে। তো এরা সংঘবদ্ধভাবে থাকে, এরা একত্রে কলোনি গঠন করে থাকে, দল বেঁধে থাকে। ওই জন্য বলা হচ্ছে যে এরা এককোষী এবং এরা এককভাবে কলোনি গঠন করে থাকে। কথা বোঝা গেল? এরা হচ্ছে স্বচ্ছ সিলিকা নির্মিত, এদের কোষপ্রাচীর দ্বারা এদের আবৃত। তাহলে এদের কোষপ্রাচীর একটা পাতলা আস্তরণ, যেমন আমরা রসুনের ছিলকা বলো বা পেঁয়াজের ছিলকা বলো, যেরকম ছিলকাটা পাতলা হয় সেরকম পাতলা এবং স্বচ্ছ কাচের মতো, এই দিক থেকে ভিতরের প্রান্ত থেকে বাইরের প্রান্ত দেখা যাবে, এইরকম একটা স্বচ্ছ সিলিকাযুক্ত এদের কোষপ্রাচীর থাকে। এরা ফ্লাজেলা বিহীন, এদের ফ্লাজেলা থাকে না। আমরা প্রত্যেকেই জানি ইউগ্লিনার ক্ষেত্রে বা ইউগ্লিনার ক্ষেত্রে, প্যারামিয়াসেমিয়ার ক্ষেত্রে, বিভিন্ন প্রাণীদের ক্ষেত্রে ফ্লাজেলা থাকে, একটা বড় সুর থাকে। ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে একটা বড় সুর থাকে, যেটাকে বলা হয় ফ্লাজেলা, যেটার সাহায্যে ওরা একটা জায়গা থেকে অন্য জায়গায় গমন করে, যেটাকে মুভমেন্ট করে একটা জায়গা থেকে অন্য জায়গায় ওরা যায়, শত্রুদেরকে দমন করতে সাহায্য করে, খাদ্যকে আঁকড়ে ধরতে সাহায্য করে, বিভিন্ন রকম এই ফ্লাজেলা কাজ করে থাকে। কিন্তু এই ডায়াটমরা কেমন হয়? ডায়াটমরা জ্বরের স্রোতে ভেসে বেড়ায়, এরা ফ্লাজেলা বিহীন হয়। কথা বোঝা গেল? কোষে ক্লোরোফিলের বিভিন্ন ভাগ রয়েছে, ক্লোরোফিল এ, বি, সি এরকম ভাগ রয়েছে। তার মধ্যে এরা কি করে? এদের কোষে ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল সি ছাড়াও কি থাকে? ফিউকোজ্যান্থিন, এটা এক ধরনের রাসায়নিক পদার্থ, ফিউকোজ্যান্থিন। তারপরে ডায়াটোজ্যান্থিন, এগুলো সবগুলো হচ্ছে সালোক সংশ্লেষী রঞ্জক। যদি ক্লোরোফিল না থাকে, ক্লোরোফিল থাকে এদের শরীরে, যদি কোনো কারণে ক্লোরোফিল অভাব হয়, ক্লোরোফিল এ, ক্লোরোফিল সি এগুলো অভাব হয়, তাহলে এই যে ফিউকোজ্যান্থিন বা ডায়াটোজ্যান্থিন এই সমস্ত রঞ্জক পদার্থগুলো এরা কি করে না, তো এরা সালোক সংশ্লেষ প্রক্রিয়া তখন ভূমিকা পালন করে। মেইনলি ক্লোরোফিল ভূমিকা পালন করে। যদি ক্লোরোফিলের অভাব হয় তাহলে এরা মুখ্য ভূমিকা পালন করবে। কথা বোঝা গেল? নেক্সট,
এই হয়ে গেল ডায়াটম সম্পর্কে কিছু তথ্য। ডায়াটম সম্পর্কে কিছু আমরা তথ্য তোমাদেরকে দিলাম বা দেওয়ার চেষ্টা করলাম, সে তোমরা নোট করতে পারো বা টেক্সট বই ফলো করতে পারো বা রায় মার্টিন ফলো করতে পারো। এক কথায় তোমরা এগুলোকে লিখবে এবং নিজেরা প্র্যাকটিস করবে এবং মুখস্থ করবে, ভালো করে মনে রাখার চেষ্টা করবে। আশা করছি এই অবধি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট চলে যাও ডাইনোফ্ল্যাজেলেটস। ডাইনোফ্ল্যাজেলেটস এটাও এক ধরনের ফাইটোপ্ল্যাঙ্কটন। এটাও এক ধরনের কি? এটাও এক ধরনের ফাইটোপ্ল্যাঙ্কটন যারা ক্লোরোফিল যুক্ত হয়, যারা আণুবীক্ষণিক হয়, যারা জলজ খাদ্য শৃঙ্খলের উৎপাদক হিসেবে ব্যবহৃত হয়, মেন উৎপাদক হিসেবে ব্যবহৃত হয়, তারা হচ্ছে এই ক্ষেত্রে ডাইনোফ্ল্যাজেলেটস বা ফাইটোপ্ল্যাঙ্কটনস। এবার আমরা দেখব যে এরা কেমন। এরাও প্রোটিস্টার গোষ্ঠীভুক্ত। এরা কোন রাজ্যের অন্তর্গত? তো এরাও প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত, দুটি ফ্ল্যাজেলা যুক্ত। তাহলে ডায়াটম হচ্ছে ফ্ল্যাজেলা বিহীন, আর ডাইনোফ্ল্যাজেলেটস এরা কেমন না, তো এদের দুটি কি রয়েছে, এদের দুটি ফ্ল্যাজেলা রয়েছে। কি রয়েছে? দুটি ফ্ল্যাজেলা রয়েছে। এরা প্রধানত সমুদ্রে বসবাসকারী সালোক সংশ্লেষকারী ফাইটোপ্ল্যাঙ্কটন। তাহলে কি হচ্ছে যে প্রোটিস্টা গোষ্ঠীভুক্ত, দুটি ফ্ল্যাজেলা যুক্ত, সামুদ্রিক সালোক সংশ্লেষে সহযোগী যে সমস্ত ফাইটোপ্ল্যাঙ্কটন তাদেরকেই বলা হচ্ছে ডায়াটো বা ডাইনোফ্ল্যাজেলেটস। কি বলা হচ্ছে? ডাইনোফ্ল্যাজেলেটস। এদের বৈশিষ্ট্য কি হবে? এরা এককোষী। তাহলে যেহেতু সেলুলোজ থাকে, তো এদের ক্ষেত্রে এদের যে কোষপ্রাচীর, আমরা প্রত্যেকেই জানি যে উদ্ভিদের কোষপ্রাচীরে সেলুলোজ থাকে। কি থাকে? সেলুলোজ থাকে। এবং এই সেলুলোজ আমরা ডাইজেস্ট করতে পারি না, আমরা হজম করতে পারি না, এটুকু আমরা জানি। কারণ সেলুলোজের যে গ্লুকোজটা থাকে সেটা হচ্ছে বিটা গ্লুকোজ। সেটা আমরা পরবর্তীতে বড় হয়ে পড়বো, 9-10-এ গিয়ে বা 11-12-এ গিয়ে পড়াশোনা করবো। তো সেলুলোজ আমাদের ডাইজেস্ট হয় না, এরা র্যাফেজ হিসাবে আমাদের দেহের মধ্যে থাকে। ওই জন্য আমাদের পেটে সমস্যা হলে আমাদেরকে শাকসবজি খেতে বেশি বলে। কারণ এই ডাইজেশনে সেলুলোজ যেহেতু ডাইজেস্ট হয় না, যেহেতু হজম হয় না, যেহেতু পরিপাক হয় না, ওই জন্য আমাদের খাদ্য নালীটা গলা থেকে নিয়ে অ্যানাস পর্যন্ত, পায়ু ছিদ্র পর্যন্ত এই নালীটা পুরো সবসময় মানে এদের বিচলনটা, সংকোচন প্রসারণের ক্ষমতাটা ভালো থাকে এই শাক জাতীয় খাবারগুলো খেলে। কথা বোঝা গেল? তো এদের শাকে কোষপ্রাচীর রয়েছে এবং সেই কোষপ্রাচীরে কি রয়েছে? সেলুলোজ। তো এই ডাইনোফ্ল্যাজেলেটস এই যে এদের যে কোষপ্রাচীর, সেই কোষপ্রাচীরটা হচ্ছে সেলুলোজ নির্মিত একটা শক্ত আবরক দ্বারা আবৃত থাকে। একে বলা হয় থিকা। একে কি বলা হয়? থিকা। তাহলে ওটা হচ্ছে কি সিলিকাযুক্ত। ডায়াটমসের ক্ষেত্রে কোষপ্রাচীর সিলিকাযুক্ত, এদের ক্ষেত্রে সেলুলোজ যুক্ত, এটা শক্ত। এটাকে বলা হয় থিকা বা লেরিকা। কি বলা হয়? থিকা বা লেরিকা। যে কোনো জিনিসকে আমরা আবরণকে থিকা বলতে পারি। ক্যারিওথিকা। নিউক্লিয়াস, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের যে পর্দা, নিউক্লিয় পর্দা, সেই নিউক্লিয় পর্দাটাকে আমরা বলতে পারি ক্যারিওথিকা। ঠিক আছে? কোষটাকে মানে কোষ পর্দা যেটা সেল মেমব্রেন, সেটাকে আমরা বলতে পারি সেলুলার থিকা। হ্যাঁ, আমরা বলতে পারি কোষ পর্দা। ঠিক আছে? থিকা মানে হচ্ছে এখানে আবরণ, কোষপ্রাচীর, থিকা বলতে পারি। হয়েছে? বা থিকা বা এটাকে বলা হয় লেরিকা। কোষ দুটি কি হয়? কোষ দুটি ফ্ল্যাজেলা যুক্ত হয় এবং সচল হয়। যেহেতু এদের ফ্ল্যাজেলা থাকে, ওই জন্য এরা ফ্ল্যাজেলাকে মুভমেন্ট করতে পারে এবং একটা জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজেই এরা যেতে পারে। নিউক্লিয়াসটা বড় এবং একক নিউক্লিয় পর্দা যুক্ত হয় এবং এদের আমরা সাধারণত জানি নিউক্লিয়াসটা দ্বি-একক পর্দাবৃত হয়, কিন্তু এদের ক্ষেত্রে নিউক্লিয়াসটা অপেক্ষাকৃত অনুন্নত মানের, কিন্তু এদের পর্দাটা রয়েছে। এই জন্য ইউক্যারিওটিক কোষের এগুলো সাধারণত এরা নিউক্লিয়াসটা বড় হয় এবং একক নিউক্লিয় পর্দা যুক্ত হয়। ক্রোমাটোফোরে ক্লোরোফিল এ, ক্লোরোফিল সি এবং ক্যারোটিনয়েডস উপস্থিত থাকে। তাহলে এরাও সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। তো এরাও সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যেহেতু অংশগ্রহণ করে, তার মানে এদেরও কি রয়েছে? এদেরও কি থাকবে না, তো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, সালোকসংশ্লেষ রঞ্জক থাকবে, ক্লোরোফিল এ, ক্লোরোফিল সি। আর এদের পরিবর্তে কি থাকে? ক্যারোটিনয়েড থাকে। কি থাকে? ক্যারোটিনয়েডস উপস্থিত থাকে। এরা এককভাবে, কথা বোঝা গেল? কিন্তু এরা কি করে? এরা কোষে সঞ্চিত খাদ্যবস্তু, এরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে খাদ্যবস্তুটা উৎপন্ন করে সেটা হচ্ছে গ্লুকোজ, এবং এদের যে সঞ্চিত যেটাকে সঞ্চয় করে রাখে সেটা হচ্ছে শ্বেতসার। গ্লুকোজটাই অনেকগুলো গ্লুকোজ পরস্পরের সঙ্গে সংঘবদ্ধ হয়ে যেটা উৎপন্ন করে সেটা হচ্ছে শ্বেতসার বা গ্লাইকোজেন বা শ্বেতসার। হ্যাঁ, এবং তেল, এই দুটো জিনিস এদের মধ্যে সঞ্চয় থাকে। যেমন আমরা উদাহরণ সম্পর্কে বলতে পারি, এদের মধ্যে আরও কিছু কিছু ভাগ রয়েছে, যেমন সেরেটিয়াম, পেরিডিনিয়াম, তারপরে নকটিলিউকা, জিমনোডিরাম ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে ডাইনোফ্ল্যাজেলেটসের উদাহরণ। তো এগুলো আমরা প্রত্যেকটাই আলাদা আলাদা করে দেখব ভিডিওতে। আশা করছি তোমাদেরকে দেখাবো এক সময়। তো সিলেবাসটা শেষ না হলে, এই টপিকটা শেষ না হলে আমরা দেখাতে পারছি না, কারণ ওই টপিকটা একদিনে আমাদেরকে দেখাতে হবে। আশা করছি তোমরা এটুকু বুঝতে পেরেছো এবং এতে কোনো সমস্যা নেই। এবার আমরা শুধু দেখব আরও একটি সামুদ্রিক আরও এক ধরনের শ্যাওলা, যেটাকে বলা হয় কেল্প। কি বলা হয়? কেল্পরা। এরা হচ্ছে একটা সামুদ্রিক শ্যাওলা। এরা জলের মধ্যে থাকে,
এবং জলের মধ্যে বিশাল আকৃতির ঝোপঝাড় সৃষ্টিকারী এক ধরনের এই ফাইটোপ্ল্যাঙ্কটন বলতে পারি। এই ফাইটোপ্ল্যাঙ্কটন দৃশ্যমান, এগুলো খালি চোখে দেখা যায়, এদেরকে বলা হয় কেল্প। কেল্পরা কেমন? বহুকোষী, সামুদ্রিক, বৃহৎ আকৃতির বাদামি শৈবালদের বলা হয় কেল্প। কি বলা হয়? তার এরা হচ্ছে শৈবাল প্রজাতির। আমরা আগে বলেছি যে হৈটেকার 5টি রাজ্যে ভাগ করেছে, প্রোটিস্টা, ফাঞ্জি, মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, অ্যানিমেলিয়া, প্লান্টি। এই প্লান্টিদের মধ্যে পড়ছে এরা। প্লান্টিদের মধ্যে শৈবাল পড়ছে, ছত্রাক ব্রায়োফাইটা পড়ছে, টেরিডোফাইটা পড়ছে, এরা সবাই প্লান্টের মধ্যে পড়ছে। তো শৈবালটাও হচ্ছে প্লান্টের মধ্যে। তো এরা হচ্ছে এক ধরনের ফাইটোপ্ল্যাঙ্কটন যারা বহুকোষী, সামুদ্রিক, বৃহৎ আকৃতির বাদামি শৈবালদের বলা হচ্ছে কেল্প। তাহলে এদের আকৃতি বৃহৎ আকৃতির, এদের বর্ণ কেমন? বাদামি বর্ণের। এরা কেমন? সূত্রাকার, শাখা প্রশাখা যুক্ত। এদের 3টি অংশ থাকে। এই শ্যাওলাদের বা এই কেল্পদের দেহটাকে আমরা 3টে ভাগে ভাগ করব। একটা হচ্ছে হোল্ড ফাস্ট, একটা কি বলা হয়? হোল্ড ফাস্ট, যার সাহায্যে সমুদ্রের তলদেশকে আঁকড়ে ধরে থাকে এরা। তাহলে এরা সুতোর মতো একটা অংশ। এই সুতোর মতো অংশটাকে 3টে অংশে ভাগ করছি। একটা হচ্ছে হোল্ড ফাস্ট, হোল্ড মানে ধরে থাকা, ফাস্ট মানে সমুদ্রের নিচে তলবর্তী অংশটাকে যে আটকে থাকে সেটাকে বলা হচ্ছে হোল্ড ফাস্ট। তাহলে সমুদ্রের নিচে ওরা আটকে থাকবে। নেক্সট কি করে? স্টাইপ। স্টাইপ হচ্ছে কাণ্ড সদৃশ সুতোর মতো অংশ, মাঝামাঝি অংশটা, সেটাকে বলা হয় স্টাইপ, কাণ্ড সদৃশ অংশ। আর শেষের দিকে কিছু অংশ থাকে ল্যামিনা, পাতার মতো, সেটাকে বলা হয় ল্যামিনা। কি বলা হচ্ছে? ল্যামিনা, পাতার মতো। এদের দেহটাকে 3টে অংশে ভাগ করলাম, হোল্ড ফাস্ট, ল্যামিনা এবং একটা বললাম স্টাইপ। তাহলে কাণ্ড সদৃশ, পাতা সদৃশ এবং আটকে ধরার মতো জায়গা। এদের দেহে বায়ু গহ্বর বা ব্লাডার উপস্থিত থাকে। এদের দেহে এয়ার স্যাক থাকে, বায়ু গহ্বর, এয়ার ভেসিক্যাল থাকে। ওই জন্য এরা জলের মধ্যে হালকা হয়ে ভেসে বেড়ায়। কথা বোঝা গেল? এদের সমুদ্রের ও গভীর অংশে এরা জন্মায় এবং তাড়াতাড়ি এরা বৃদ্ধি পায়। এরা অতিরিক্ত তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে এবং এরা খুব তলদেশে জন্মাচ্ছে এবং সমুদ্রের তলে, ছবিটা তোমরা দেখতে পাচ্ছ কেল্পে রায়োমার্টিনে রয়েছে তোমাদের ছবিটা। তাছাড়াও তোমরা টেক্সট বইয়ে 255 নম্বর পেজে যে কেল্পের ছবি, সমুদ্রে দেখো সবুজ হয়ে আছে ছবিটা, সেটা তোমরা দেখতে পাবে। ঠিক আছে? তো এরা সমুদ্রের নিচে জন্মাচ্ছে, তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে এবং সমুদ্রের নিচে প্রায় অরণ্যের মতো এরা সৃষ্টি করে, ঝোপঝাড় বনের মতো সৃষ্টি করে। এদের কোষপ্রাচীরে কি থাকে? সেলুলোজ থাকে। সেলুলোজ নির্মিত হয় এবং কোষে উপস্থিত সালোক সংশ্লেষী রঞ্জক পদার্থ ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি থাকে। সুতরাং এরা ক্যারোটিনয়েড থাকে, ফিউকোজ্যান্থিন থাকে। সুতরাং এরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন করতে পারবে। ঠিক আছে? এবং এদের কোষে যে সঞ্চিত বস্তুটা থাকে, খাদ্য বস্তুটা থাকে, সেটা হচ্ছে ল্যামিনারিন এবং তেল। তাহলে 3 ধরনের আমরা পড়লাম। ডাইনোফ্লাজেলেটসের ক্ষেত্রে শ্বেতসার, তেল, আর এদের ক্ষেত্রে ল্যামিনারিন ও তেল, এগুলো ওদের মধ্যে সঞ্চিত থাকছে। এবং এদের কিছু গুরুত্ব রয়েছে, যেমন ল্যামিনারিয়া, ফিউকাস, সার্গাসাম প্রভৃতি বাদামি শৈবাল পশু খাদ্য হিসাবে খাদ্যরূপে ব্যবহৃত হচ্ছে। তো এই হয়ে যাচ্ছে এদের পশু খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। ল্যামিনারিয়া থেকে প্রাপ্ত সোডিয়াম ল্যামিনারিন সালফেট রক্ততন্ত্রে সাহায্য করছে। এটা হচ্ছে এদের মুখ্য ভূমিকা। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে, এগুলো আমাদের মুখস্থ করতে হবে। কিছু কিছু জিনিস, রক্ততন্ত্র জিনিসটা কি, সেটা জিনিসটা আবার বলতে গেলে আরো আধ ঘন্টা বা আরো 1 ঘন্টা এর উপরে ইনশাআল্লাহ আমি অনেকটা বলতে পারবো রক্তচঞ্চনের ব্যাপারে, রক্তচঞ্চনে কিভাবে সহযোগিতা করে। তো সেগুলো আমরা পরবর্তীতে পড়বো। ঠিক আছে? ক্লাস 9-এ গিয়ে পড়বো, ক্লাস 9-এ এগুলো রয়েছে। ঠিক আছে? এছাড়া এটি আয়োডিনের উৎসরূপেও ব্যবহৃত হয়। এরা আয়োডিনের উৎসরূপে ব্যবহৃত হচ্ছে। তাহলে যেখানে উৎস রয়েছে আয়োডিন পাওয়া যাচ্ছে এই কেল্প থেকে, তাহলে কেল্প আয়োডিনের উৎস হিসেবে কাজ করা হচ্ছে। এইটুকু আমাদেরকে আজকে পড়া থাকলো। তাহলে কি কি পড়লাম? প্ল্যাঙ্কটন কি, ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, প্ল্যাঙ্কটনের শ্রেণীবিন্যাস, প্ল্যাঙ্কটনের বৈশিষ্ট্য, প্ল্যাঙ্কটন কত রকমের, কি কি উদাহরণ সহ তাদের গুরুত্ব, ডায়াটমস কি, ডায়াটমসের গুরুত্ব বা বৈশিষ্ট্য, ডাইনোফ্লাজেলস কি, তাদের বৈশিষ্ট্য, কেল্প কি, কেল্পের বৈশিষ্ট্য এবং গুরুত্ব, এইগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করলাম। নেক্সট দিন যেটুকু আলোচনা করলাম শুধুমাত্র ফাইটোপ্ল্যাঙ্কটন নিয়ে আলোচনা করলাম। নেক্সট দিন জুপ্ল্যাঙ্কটন নিয়ে আলোচনা করব এবং আমরা ধাপে ধাপে এগিয়ে যাব। আশা করছি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমরা খুবই মনোযোগী সহকারে ক্লাসটা করবে। আশা করছি তোমাদের হয়তো ভালো লাগবে। যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে, দ্বিধাবোধ করবে না। সে অনেকেই হয়তো জানাচ্ছ, তোমরা প্রত্যেকেই জানো, অনেকেই জানাচ্ছ, যারা জানাচ্ছ তারা জানো যে সঙ্গে সঙ্গে রিপ্লাই পাও বা সঙ্গে সঙ্গে আমি SMS করে তোমাদেরকে জানাই অ্যান্সারটা কি হয় বা কি হবে। আমি আগেই বলেছি আমি সব কিছু জানি না। আমি যদি যেটা পারবো না নিজে থেকে, সেটা আমি সহযোগিতা নিয়ে হোক, বইয়ের সহযোগিতা নিয়ে হোক বা নেটের সহযোগিতা নিয়ে হোক, আমি সেটা তোমাদেরকে বলে দেব। এইটুকু আমি আগেই বলেছি, আমি কিন্তু সব কিছু জানি না। আমি যতটুকু জানি তোমাদের দেওয়ার চেষ্টা করছি। তোমাদের কোথাও প্রবলেম হলে তোমরা সেটা আমাদেরকে বলবে, আমাকে বলবে
এবার যদি সেটা আমি সঙ্গে সঙ্গে পারি তো সঙ্গে সঙ্গে বলে দেব, যদি না পারি অবশ্যই সময় নিয়ে তোমাদেরকে আমি সেই অ্যান্সারটা বলে দেব, ইনশাআল্লাহ চেষ্টা করব। ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং ক্লাসটা খুব মনোযোগ সহকারে করো এবং ক্লাসটা কেমন লেগেছে কমেন্ট অবশ্যই করবে, আমার হোয়াটসঅ্যাপে জানাবে তোমরা বুঝতে পেরেছো কি না। কথা বোঝা গেল? থ্যাংক ইউ, ভালো থাকবে, সুস্থ থাকবে।